অনেক দিন আগের কথা। এক রাজ্যে এক বৃদ্ধা রানী বাস করতেন। তার স্বামী অনেক আগেই মারা গিয়েছিলেন। রানীর একটি মাত্র সুন্দরী মেয়ে ছিল। রাজকন্যার বিয়ের ঠিক হলো অনেক দূরের এক দেশের রাজকুমারের সাথে। বাছা, এই রুমালটি যত্ন করে রেখো। এতে আমার 3 ফোঁটা রক্ত আছে। বিপদে এটি তোমাকে রক্ষা করবে। রাজকন্যা তার কথা বলা ঘোড়া ফালাদাতে চড়লেন আর সাথে নিলেন এক দাসীকে। তারা দূরের রাজ্যের উদ্দেশ্যে রওনা হলো। যেতে যেতে অনেক সময় পার হলো। সূর্য মাথার উপর দাউ দাউ করে জ্বলছিল। রাজকন্যার খুব তৃষ্ণা পেল। দাসী, দয়া করে তোমার সোনার কাপে আমাকে একটু পানি এনে দাও। আমি তৃষ্ণায় মারা যাচ্ছি। আমি তোমার চাকরানী নই। পানি খেতে হলে ঘোড়া থেকে নামো এবং নিজেই খেয়ে নাও। অগত্যা রাজকন্যা ঘোড়া থেকে নামলেন এবং ঝর্ণার পাড়ে হাঁটু গেড়ে বসলেন। সোনার কাপে পানি খাওয়া তার হলো না। পানি খাওয়ার সময় অসাবধানতাবশত তার বুক থেকে সেই 3 ফোঁটা রক্তমাখা রুমালটি পানিতে পড়ে ভেসে গেল। রাজকন্যা তা খেয়াল করলেন না, কিন্তু দুষ্টু দাসী তা দেখে ফেলল। সে বুঝল এখন রাজকন্যা দুর্বল হয়ে পড়েছে। এখন থেকে আমি হব রানী আর তুমি হবে আমার দাসী। এক্ষুনি তোমার রাজকীয় পোশাক খোলো। অসহায় রাজকন্যা তার রাজকীয় পোশাক খুলে দাসীকে দিলেন এবং দাসীর ধূসর রঙের ছেঁড়া জামা নিজে পরলেন। আর শোনো, এখন থেকে আমি চড়ব ফালাদার পিঠে আর তুমি যাবে আমার ওই বুড়ো ঘোড়াটা চালিয়ে। যদি এই কথা কাউকে বলো তবে আমি তোমায় মেরে ফেলব। শপথ করো তুমি কাউকে কিছু বলবে না। ভয়ে রাজকন্যা কথা দিয়ে ফেললেন। তিনি শপথ করলেন আকাশের নিচে কোনো মানুষের কাছে তিনি তার পরিচয় প্রকাশ করবেন না। অবশেষে তারা রাজপ্রাসাদে পৌঁছালেন। প্রাসাদের সবাই তাদের স্বাগত জানাতে অপেক্ষা করছিল। রাজপুত্র নিচে নেমে এলেন এবং নকল রাজকন্যাকে ঘোড়া থেকে নামালেন। ভাবলেন এটাই তার হবু স্ত্রী। আসল রাজকন্যা উঠোনের এক কোণে একা দাঁড়িয়ে রইলেন। কেউ তার দিকে ফিরেও তাকালো না। পুত্রদাহু, ওই মেয়েটি কে যে তোমার সাথে এসেছে? ও তো দেখতে ভারী মিষ্টি, অথচ দাঁড়িয়ে আছে এক কোণে। ওহ, ও তো পথের মাঝে কুড়িয়ে পাওয়া এক মেয়ে। ওকে কোনো কাজ দিন যাতে অলস বসে না থাকে। রাজা তখন এক ছোট ছেলেকে ডাকলেন, যার নাম কনরাড। সে রাজহাঁস চড়াত। কনরাড, এই মেয়েটিকে তোমার সাথে নিয়ে যাও। ও তোমাকে রাজহাঁস চড়াতে সাহায্য করবে। প্রিয়তম, ওই সাদা ঘোড়াটি আমাকে আসার পথে খুব কষ্ট দিয়েছে। ওটাকে মেরে ফেলার ব্যবস্থা করুন। হায় বিশ্বস্ত হালাদাকে মেরে ফেলার আদেশ দেওয়া হলো। আসল রাজকন্যা এই খবর শুনে কান্নায় ভেঙে পড়লেন। দয়া করে আমার একটি ছোট কাজ করে দিন। ফালাদার মাথাটি ওই অন্ধকার গেটের নিচে টাঙিয়ে দেবেন, যাতে আমি প্রতিদিন তাকে দেখতে পাই। কসাই তার কথা রাখল। সে ফালাদার মাথাটি সেই অন্ধকার গেটের নিচে শক্ত করে গেঁথে দিল। পরদিন ভোরে রাজকন্যা আর কনরাড যখন রাজহাঁস চড়াতে যাচ্ছিলেন, তারা সেই গেটের নিচ দিয়ে গেলেন। হায় ফালাদা, তুমি আজ এখানে ঝুলে আছো। হায় রানী, আপনি আজ পথের কাঙাল। আপনার মা যদি জানতেন তবে দুঃখে তার বুক ফেটে যেত। কনরাড কিছুই বুঝল না। সে ভাবল মেয়েটি হয়তো পাগলের মতো দেওয়ালের সাথে কথা বলছে। তারা গেট পার হয়ে শহরের বাইরে সবুজ মাঠে পৌঁছাল। রাজহাঁসগুলো ঘাস খেতে শুরু করল। রাজকন্যা তার মাথার রুমাল খুললেন এবং চুল আঁচড়াতে শুরু করলেন। তার চুল ছিল খাঁটি সোনার মতো উজ্জ্বল। কনরাড সেই সোনার চুল দেখে লোভ সামলাতে পারল না। সে ছুটে এলো তার চুল ছিঁড়ে নেওয়ার জন্য। বাতাস ও বাতাস, বয়ে যাও জোরে। কনরাডের টুপি নিয়ে যাও অনেক দূরে। হঠাৎ প্রবল বাতাস এসে কনরাডের টুপিটি উড়িয়ে নিয়ে গেল বহু দূরে। কনরাড টুপির পেছনে দৌড়াতে লাগল। সে যতক্ষণ দৌড়ে টুপি ধরে ফিরল, ততক্ষণে রাজকন্যা তার চুল আঁচড়ে বেণি বেঁধে ফেললেন। কনরাড এসে আর তার সোনার চুল ধরতে পারল না। কনরাড রাগে গজগজ করতে লাগল, কিন্তু রাজকন্যার সাথে কোনো কথা বলল না। সন্ধ্যা হলে তারা রাজহাঁসগুলো নিয়ে প্রাসাদে ফিরে এলো। পরদিন সকালেও একই ঘটনা ঘটল। গেটের নিচ দিয়ে যাওয়ার সময় রাজকন্যা ফালাদার সাথে কথা বললেন। হায় রানী, আপনি আজ পথের কাঙাল।
আপনার মা যদি জানতেন তবে দুঃখে তার বুক ফেটে যেত। এবার কনরাড আড়াল থেকে সব শুনল। সে অবাক হয়ে গেল ঘোড়ার মাথার কথা বলা দেখে। মাঠে গিয়ে যেই রাজকন্যা চুল খুললেন, কনরাড আবার তার চুল ধরতে এলো, আর রাজকন্যা আবার বাতাসকে ডাকলেন। বাতাস ও বাতাস, বয়ে যাও জোরে, কনরাডের টুপি নিয়ে যাও অনেক দূরে। সন্ধ্যায় ফিরে এসে কনরাড আর সইতে পারল না। সে সোজা রাজার কাছে চলে গেল। মহারাজ, আমি আর ওই মেয়েটার সাথে রাজহাঁস চড়াতে যাব না। কেন? সে কি কোনো অন্যায় করেছে? সে সারাদিন আমাকে জ্বালাতন করে, আর জানেন, সে গেটের ওই মরা ঘোড়ার মাথার সাথে কথা বল, আর তার চুল খোলার সময় আমি কাছে গেলেই সে বাতাসকে ডেকে আমার টুপি উড়িয়ে দেয়। আমাকে মাইলের পর মাইল দৌড়াতে হয়। তুমি আগামীকালও তাকে নিয়ে রাজহাঁস চড়াতে যাবে। আমি নিজে দেখতে চাই ঘটনাটি সত্যি কিনা। পরদিন ভোরে রাজা চুপি চুপি তাদের পিছু নিলেন এবং গেটের আড়ালে লুকিয়ে রইলেন। হায় রানী, আপনি আজ পথের কাঙাল। আপনার মা যদি জানতেন তবে দুঃখে তার বুক ফেটে যেত। রাজা নিজের কানে ঘোড়ার কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি বুঝলেন কনরাড মিথ্যে বলেনি। এরপর রাজা তাদের পিছু পিছু মাঠে গেলেন এবং একটি বড় গাছের আড়ালে বসে সব লক্ষ্য করতে লাগলেন। তিনি দেখলেন রাজকন্যা অদ্ভুত এক মন্ত্র পড়লেন এবং বাতাস এসে কনরাডের টুপি উড়িয়ে নিয়ে গেল বহু দূরে। বাছা, থামো, আমি সব দেখেছি। বলো তো, তুমি আসলে কে? তোমার এই দশা কেন? আমি বলতে পারবো না মহারাজ। আমি শপথ করেছি কোনো মানুষের কাছে আমি আমার পরিচয় দেব না। বললে আমার প্রাণ যাবে। বেশ, তুমি যদি মানুষের কাছে বলতে না পারো, তবে ওই কোণায় থাকা পুরনো লোহার উনুনটার কাছে তোমার দুঃখের কথা বলো। এই বলে রাজা সেখান থেকে চলে যাওয়ার ভান করলেন। সেখানে একটি পুরনো লোহার উনুন ছিল। রাজকন্যা ভাবলেন, এখানে তো কোনো মানুষ নেই। ওগো লোহার উনুন, পৃথিবীতে আমিই সবচেয়ে দুঃখী। আমি এক রাজকন্যা, অথচ আজ আমি রাজহাঁস চড়াই। কিন্তু রাজা উনুনের পাইপে আড়ি পেতে অপর পাশ থেকে সব শুনছিলেন। আমার দাসী আমাকে ধোঁকা দিয়েছে, আমার পোশাক কেড়ে নিয়েছে এবং আমার ফালাদাকে হত্যা করিয়েছে। এখন সে রাজপুত্রকে বিয়ে করতে চলেছে। সব শুনে রাজার রক্ত গরম হয়ে গেল। তিনি বুঝলেন কি ভয়ঙ্কর অন্যায় হয়েছে। বেরিয়ে এসো বাছা, আমি সব শুনেছি। তোমার দুঃখের দিন শেষ হয়েছে। রাজা তাকে পরম স্নেহে জড়িয়ে ধরলেন। রাজকন্যা অনেক দিন পর নিরাপদ অনুভব করলেন। দাসীগণ, একে রাজকীয় স্নান করাও এবং আমার রাজকোষ থেকে সেরা পোশাক পরিয়ে দাও। দাসীরা তাকে স্নান করালো এবং তার সেই সুন্দর সোনালি চুলগুলো আঁচড়ে দিল। তাকে পরানো হলো হীরা মুক্তা খচিত এক অপূর্ব সোনালি পোশাক। রাজকীয় পোশাকে তাকে যেন স্বর্গের পরীর মতো লাগছিল। এরপর রাজা রাজপুত্রকে ডেকে পাঠালেন এবং তাকে সব সত্যি খুলে বললেন। কি বলছেন বাবা? আমি এক শয়তানিকে বিয়ে করতে যাচ্ছিলাম, আর আসল রাজকন্যা এতদিন রাজহাঁস চড়াচ্ছিল। রাজপুত্র যখন আসল রাজকন্যাকে দেখলেন, তার রূপ দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে চিনতে পারিনি। তুমিই আমার আসল স্ত্রী। কিন্তু ওই দুষ্টু দাসীকে এমনি শাস্তি দেওয়া যাবে না। তাকে নিজের মুখে নিজের শাস্তি ঘোষণা করতে হবে। এক বিশাল ভোজসভার আয়োজন করা হলো। রাজ্যের গণ্যমান্য সব ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত হলেন। নকল রাজকন্যা কিছুই জানত না। সে রানীর সাজে সেজে গর্বের সাথে সভায় প্রবেশ করল। রাজপুত্রের এক পাশে বসল নকল রাজকন্যা, আর অন্য পাশে বসল আসল রাজকন্যা। কিন্তু আসল রাজকন্যা এমনভাবে সেজেছিলেন যে নকল রাজকন্যা তাকে চিনতে পারল না। খাওয়া দাওয়া আর গান বাজনা চলতে লাগলো। সবাই খুব আনন্দ করছিল। খাওয়া দাওয়ার শেষে রাজা উঠে দাঁড়ালেন। তিনি একটি ধাঁধা জিজ্ঞেস করলেন। আচ্ছা, যে দাসী তার মালিককে ঠকায়, তার পোশাক চুরি করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে, তার কি শাস্তি হওয়া উচিত? নকল রাজকন্যা ভাবল রাজা অন্য কারো কথা বলছেন। সে মদের নেশায় বুঁদ হয়েছিল। তাকে সম্পূর্ণ নগ্ন করে একটি পেরেকের ব্যারেলে ভরে 2টি ঘোড়া দিয়ে টেনে সারা শহর ঘোরানো উচিত, যতক্ষণ না সে মারা যায়। ঠিক বলেছ, আর তুমি সেই বিশ্বাসঘাতক নারী।
রাজার কথা শুনে ভয়ে দাসীর হাত থেকে গ্লাস পড়ে চুরমার হয়ে গেল। এই দেখো, ইনি আসল রাজকন্যা, যার সাথে তুমি এত অন্যায় করেছ। রাজার আদেশে প্রহরীরা এসে দুষ্টু দাসীকে ধরে ফেলল। দাসীকে নিয়ে যাওয়া হলো। সে নিজের মুখে যে শাস্তির কথা বলেছিল সেটাই তার প্রাপ্য হলো। রাজ্য থেকে পাপ দূর হলো। এবার এলো খুশির সময়। কিছুদিন পর ধুমধাম করে রাজপুত্র আর আসল রাজকন্যার বিয়ের আয়োজন করা হলো। রাজকন্যা এক অপূর্ব সাদা বিয়ের পোশাকে সেজে সবার সামনে এলেন। তোমরা কি একে অপরকে জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করলে? রাজপুত্র রাজকন্যার আঙ্গুলে আংটি পরিয়ে দিলেন। সারা রাজ্য আনন্দে মেতে উঠল। এরপর তারা সুখে শান্তিতে রাজ্য শাসন করতে লাগলেন। আর কনরাড, সে একটা নতুন টুপি পেল, যেটা আর বাতাসে ওড়ে না। এভাবেই গুজ গার্ল বা রাজহাঁস চড়ানো রাজকন্যার গল্পের সুন্দর সমাপ্তি হলো।